আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব তোমাদের মেজর বেঙ্গলি, ঠিক আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে মেজর বেঙ্গলি পেপার 3 ক্লাস 3, ঠিক আছে। আগের ভিডিওতে ক্লাস 2 আলোচনা করেছিলাম, তোমাদের শব্দার্থ পরিবর্তনের যে কারণ রয়েছে সেটা আলোচনা করেছি। খুব সহজভাবে তোমাদের কাছে আমি কিন্তু তুলে ধরেছি সেই বিষয়টা, ঠিক আছে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে সেই ভিডিওটি। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 3, ঠিক আছে, শব্দার্থ তত্ত্ব। দেখো, আলোচনা করছি শব্দার্থ পরিবর্তনের সূত্র বা ধারা, ঠিক আছে। সূত্র আর ধারা একই বিষয়, তো আলোচনা করছি। শব্দার্থ তত্ত্ব কি একটু আলোচনা করে নিচ্ছি। ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের অর্থ পরিবর্তনের কারণ, সূত্র সম্পর্কিত যে রহস্য উন্মোচন করার চেষ্টা করা হয় তাকে বলা হয় শব্দতত্ত্ব, ঠিক আছে, অথবা শব্দার্থ বিজ্ঞান, ঠিক আছে। আরও দেখো, এখানে বলা আছে ভাষা প্রবাহিত নদীর মতন, ঠিক আছে। নদী যেমন তার গতিপথ প্রায়ই পরিবর্তন করে, ভাষাও কিন্তু তেমনই রূপের পরিবর্তন ঘটে, অর্থেরও পরিবর্তন ঘটে। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলার মতো জীবন্ত ভাষার শব্দার্থে এইরূপ পরিবর্তন খুবই স্বাভাবিক। ফলে এই ভাষার বেশ কিছু শব্দ তাহাদের মূল অর্থটিকে প্রসারিত করে, কখনো সংকুচিত করে, কখনো মূল অর্থটির উন্নতি ঘটে, আবার অবনতি ঘটে, এমনকি সম্পূর্ণ নতুন অর্থে প্রযুক্ত হয়। দেখো, শব্দার্থ পরিবর্তনের ধারা আলোচনা করছি। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে ভাষাবিজ্ঞানীরা 5টি ভাগে বিভক্ত করেছেন। 1. অর্থের বিস্তার। 2. অর্থ সংকোচ। 3. অর্থ সংক্রম। 4. অর্থের উন্নতি। 5. অর্থের অবনতি। এবার আমরা পরপর আলোচনা করছি, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দেখো, অর্থ বিস্তার বা সম্প্রসারণ। কোনো শব্দ যখন কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ ধর্ম বা গুণকে অতিক্রম করে, বহু বস্তুর সাধারণ ধর্ম ও গুণের পরিচায়ক হয়ে ওঠে, তখন শব্দের কিন্তু অর্থের বিস্তার ঘটে, ঠিক আছে। তারপরে বলছে, দেখো যদি উদাহরণ দেই তাহলে, যেমন ধন্য শব্দের আদি অর্থ ছিল ধনশালী ব্যক্তি, ঠিক আছে। ধন্য অর্থাৎ ধনশালী ব্যক্তি, কিন্তু এখন অর্থ বিস্তারের ফলে ধন্য বলতে সার্বিক সৌভাগ্যবান ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে, ধন্য। বর্ষা শব্দের আদি অর্থ ছিল বর্ষাকাল, ঠিক আছে। এখন সম্প্রসারিত অর্থ হয়েছে বৎসর বা সারা বছর, ঠিক আছে। দেখছো কিভাবে এটা কিন্তু সম্প্রসারণ হচ্ছে। তেল শব্দের আদি অর্থ ছিল তেলের নির্যাস, ঠিক আছে, তৈল। এখন সম্প্রসারিত হয়েছে বিভিন্ন দানাশস্য থেকে উৎপন্ন তরল, নারিকেল থেকে উৎপন্ন তরল এবং খনিজ কিছু কিছু তরলকে বলা হয়। বেনারসি শব্দের অর্থ ছিল বেনারসে উৎপন্ন যে কোনো জিনিস, ঠিক আছে, বিশেষভাবে শাড়ি। এখন অর্থ হয়েছে বেনারস ছাড়া অন্যত্র উৎপন্ন অনুরূপ শাড়ি, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব অর্থ সংকোচ, পরবর্তী 2 নম্বর ধারা। শব্দের অর্থ যখন ব্যাপকতা হারিয়ে বিশেষ সংকীর্ণ অর্থে প্রযুক্ত হয়, তখন সেখানে শব্দার্থের সংকোচন হয়। যেমন মৃগ শব্দের আদি অর্থ ছিল যে কোনো পশু, মৃগ, ঠিক আছে। এবার তারপর এখন সংকুচিত অর্থ হয়েছে হরিণ। দেখো, পঙ্কজ শব্দের আদি অর্থ ছিল পঙ্কে জাত বস্তু, এখন সংকুচিত হয়েছে পদ্মফুল, ঠিক আছে। অন্ন শব্দের অর্থ ছিল খাদ্য, এখন সংকুচিত অর্থ হলো ভাত। সন্তান শব্দের আদি অর্থ ছিল সম্যক বিস্তার, এখন সংকুচিত হয়েছে পুত্র বা কন্যা, ঠিক আছে। তারপরে দেখো, তারপর বলছে অর্থ সংশ্লেষ। অনেক সময় শব্দার্থের বারংবার প্রসারণ এবং সংকোচনের ফলে আদি বা মধ্যবর্তী অর্থ কিন্তু বিলুপ্ত হয়ে যায়, তখন নতুন অর্থের আগমন ঘটে, একে বলা হয় অর্থ সংক্রমণ বা অর্থ সংশ্লেষ। যেমন পাষণ্ড শব্দের আদি অর্থ ছিল ধর্ম সম্প্রদায়, পরবর্তী অর্থ হয়েছে বিরুদ্ধ সম্প্রদায়, এখনও অর্থ হয়েছে নিষ্ঠুর অত্যাচারী। রাজপুত শব্দের অর্থ ছিল রাজার পুত্র, ঠিক আছে, পরবর্তী অর্থ হয়েছে জাতি বিশেষ। মন্বন্তর শব্দের অর্থ ছিল এক মনুর কালশেষ এবং অন্য মনুর শাসনকাল আরম্ভ, এখন অর্থ হয়েছে দুর্ভিক্ষ। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে এখানে তোমাদের অর্থ সংশ্লেষ হচ্ছে, ঠিক আছে। তারপর
দেখো এখানে বলছে অর্থের উন্নতি। কোনো শব্দ যখন তার মূল অর্থ পরিত্যাগ করে উন্নত অর্থ গ্রহণ করে তখন শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি ঘটে। যেমন মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ বা ঘর, এখন উন্নত হয়েছে দেবালয়। বাসর শব্দের আদি অর্থ ছিল বাসগৃহ, এখন উন্নত অর্থ হয়েছে বর বধূ প্রথম যে ঘরে রাত্রিবাস করে। তারপর বলছে বিধি শব্দের অর্থ ছিল নিয়ম বা বিধি নিষেধ, এখন উন্নত হয়েছে ঈশ্বর বা বিধিলিপি বলে। দেখো আরেকটি অর্থের অবনতি। কোনো শব্দ যখন তার মূল অর্থ পরিত্যাগ করে অপেক্ষাকৃত হীন অর্থ গ্রহণ করে তখন অর্থের অপকর্ষ বা অবনতি ঘটে। যেমন মহাজন শব্দের আদি অর্থ ছিল মহৎ ব্যক্তি, এখন এর অর্থ হয়েছে সুদের কারবারি বা ঋণ ব্যবসায়ী। ঝি আদি শব্দ ছিল কন্যা, এখন অপকর্ষবাচক অর্থ হয়েছে পরিচালিতা বা দাসী। রাগ কথার অর্থ ছিল অনুরাগ বা ভালোবাসা, এখন অপকর্ষবাচক অর্থ হলো ক্রোধ। তাহলে এমনভাবে কিন্তু শব্দের অর্থ পরিবর্তনের ধারাগুলো লক্ষণ করা যায়। তাহলে তোমরা বুঝতে পারলে শব্দার্থ পরিবর্তনের সূত্র কী এবং ধারা কী। মূল যেই পয়েন্টগুলো বলে দিলাম, যেমন অর্থ সংশ্লেষ, অর্থের উন্নতি, অবনতি, এগুলো যদি মনে করো মনে থাকে তাহলে ভিতরের যে অংশটা লিখতে হয় সেটা কিন্তু তোমরা পারবে। ঠিক আছে, এটুকু আশা দিতে পারি। তো তোমরা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? পরপর ক্লাস পাবে, প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা ক্লাস পাবে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে ভিডিওটি, সকলকে দেখার সুযোগ করে দিতে হবে। অন্য কোন সাবজেক্টের তোমরা ক্লাস চাও, সাজেশান চাও, সিলেবাস চাও, যে কোনো বিষয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।